ওয়েলকাম স্টুডেন্ট শান মন্ডাল মহাশয় 9990 চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার। স্টুডেন্ট, এতদিন তোমাদের আমি মাধ্যমিকের এবং এর নিচের অনেক ক্লাসের ভিডিও দিয়েছি। তো দেখো, আজ আমি তোমাকে দেবো ক্লাস 12-এর যারা 2024-এ পরীক্ষা দেবে তাদের যে ইংলিশ প্রশ্ন আছে সেই ইংলিশ প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেবো। এই সাজেশন ভিত্তিক যদি তোমরা প্রস্তুতি নিয়ে নাও তাহলেই পরীক্ষায় তোমরা বাজিমাত করে দেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যারা নতুন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো, যারা 2025-এ পরীক্ষা দেবে তারা তো অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী আমার আরও অনেক ভিডিও পাবে। ওকে, তো যারা 2024-এই পরীক্ষাটা দেবে তো তারা শুধু এই সাজেশনটি ফলো করে নেবে। ওকে, প্রথমেই দেখো, অন কিলিং এ ট্রি এই কবিতার সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম, অর্থাৎ অন কিলিং এ ট্রি এই কবিতার সাবস্ট্যান্সটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অর্থাৎ বলতে চাইছে অন কিলিং এ ট্রি কবিতার কেন্দ্রীয় ভাব প্রকাশ করতে বলছে। অথবা জাস্টিস দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতায় শিরোনামটির যথার্থতা প্রমাণ করতে বলছে। অথবা জাস্টিস দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতার শিরোনামের যথার্থতা প্রমাণ করতে বলছে। এই যে তিনটি দিলাম, এই তিনটি প্রশ্নের উত্তর প্রায় এক। যদি তোমাকে এই ধরনের কেন্দ্রীয় ভাব, অর্থাৎ ওপরের যেটা দিলাম সেন্ট্রাল আইডিয়া, তো পুরো উত্তরটি এইটাই লিখবে। যখন দেখো তোমাকে দেবে জাস্টিস দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং ট্রি, ওই কেন্দ্রীয় ভাবটা পুরোটা লেখার পর শেষে শুধু একটা ওয়ার্ড যোগ করে দেবে, সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ শিরোনামটি যথার্থ হয়েছে। ওকে, এরপর 3 নম্বর দেখো, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ট্রাইব ম্যানস ক্রুয়েল অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, অর্থাৎ বলতে চাইছে অন কিলিং এ ট্রি কবিতায় প্রকৃতির প্রতি মানুষের নিষ্ঠুরতা ও হিংসতাকে কবি কিভাবে তুলে ধরেছে তা আলোচনা করে। অথবা হাউ হ্যাজ জিপ প্যাটেল শন ভায়োলেন্স অ্যান্ড ফিলোসফি অফ নন ভায়োলেন্স ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতায় জিপ প্যাটেল কিভাবে হিংসা ও অহিংসার দর্শন বর্ণনা করেছেন সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। এই তিনটি প্রশ্নেই স্টুডেন্ট তুমি স্টার দিয়ে দাও, কারণ এই তিনটি প্রশ্ন করলেই তোমার প্রথমের প্রশ্নটা অবশ্যই কমন পেয়ে যাবে। ওকে, এরপর দেখো 3 নম্বর কবিতা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এই কবিতারও আমি 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো। এই 3টি এবং প্রথম কবিতার 3টি, এই 6টি প্রশ্ন করবে, তাহলেই তোমার কবিতা থেকে যে 2টি প্রশ্ন লিখতে বলেছে সেগুলি পুরোটাই কমন পেয়ে যাবে। ওকে, হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য সামার অ্যান্ড হিজ ফ্রেন্ড ইন সনেট 18, অর্থাৎ বলতে চাইছে 18 নম্বর সনেটে কবি কিভাবে গ্রীষ্ম ও তার বন্ধুর বৈসাদৃশ্য বর্ণনা করেছে। এটি কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, এটি করলে তুমি অনেকটাই শর্ট প্রশ্নও সহজ পেয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা দিতে পারে। অথবা অর হাউ ইজ দ্য পোয়েট ফ্রেন্ডস ডিফারেন্ট ফ্রম এ সামার ডে, অর্থাৎ কবির বন্ধু কিভাবে গ্রীষ্মদিনের থেকে আলাদা, এটা দুটোরই প্রশ্ন কিন্তু একই। অথবা হোয়াই ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট আই কম্পারিজন বিটুইন দ্য বিলাভ ইউথ অ্যান্ড এ সামার ডে উড বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ বলতে চাইছে কবি কেন মনে করেন প্রিয়তম তরুণটিকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করা অনুচিত। ওকে, অথবা অর স্টেট দ্য ডিফারেন্স বিটুইন সামার অ্যান্ড হিজ ফ্রেন্ড অ্যাজ প্রেজেন্ট ইন সনেট 18, অর্থাৎ 18 নম্বর সনেটে গ্রীষ্ম এবং তার বন্ধুর পার্থক্য যেভাবে দেখানো হয়েছে তা বর্ণনা করতে বলা হয়েছে। অথবা হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে ইন সনেট 18, অর্থাৎ শেক্সপিয়ার 18 নম্বর সনেটে কিভাবে তার বন্ধু ও গ্রীষ্মের তুলনা করেছে। অর্থাৎ দেখো এখানে 1, 2, 3, 4, 5 এই 5টি প্রশ্নই কিন্তু একই ধরনের এবং এর উত্তর কিন্তু একই হবে। ওকে, তোমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবে। কি প্রশ্নটা আছে দেখো, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, প্রশ্ন বলছে দেখো হোয়াট ডাজ দিস রেফার টু, হু ইজ রেফার টু বাই দি, হাউ ডাজ দিস গিভ লাইফ, অর্থাৎ বলতে চাইছে দেখো দিস বলতে কি বোঝানো হয়েছে, দি বলতে কাকে বোঝানো হয়েছে, কিভাবে দিস জীবন প্রদান করে। প্রশ্নটা দেখো, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মিন্ট বাই দাই ইটারনাল সামার, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটারনাল সামার শ্যাল নেভার এন্ড, অর্থাৎ কবিকে দাই ইটারনাল সামার বলতে কি বোঝানো হয়েছে, কিভাবে কবি বুঝিয়েছেন যে দাই ইটারনাল সামার কখনো শেষ হবে না। এই প্রশ্নটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। কবিতা আছে দেখো, অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, এই কবিতার প্রশ্ন আছে দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি কবিতার শিরোনামের যথার্থতা নিরূপণ করতে বলেছে। অথবা বা অর ডু ইউ অ্যাগ্রি দ্যাট দ্য ওয়ার্ড অ্যাজ স্লিপ ইজ ইউজ ইন অ্যান আইরনিক্যাল ওয়ে ইন দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, ক্যান ইউ সাজেস্ট অ্যানাদার টাইটেল অফ দিস পোয়েম, তুমি কি একমত যে স্লিপ শব্দটি কবিতায় শ্লেষাত্মক অর্থে ব্যবহার করা হয়েছে, তুমি এই কবিতার অন্য একটি শিরোনাম দাও। এই প্রশ্নের উত্তরটা তোমাদের ইম্পর্টেন্ট। এরপর স্টুডেন্ট 4 নম্বর কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতার প্রথম প্রশ্নটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড
হোয়ার ডাজ দ্য লাইন অকার, হোয়াট ডাজ দ্য পোয়েট মিনস বাই দিস, অথবা হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট অফ আর্ট, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার স্কেচেস। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্ট বলতে কিডস কি বুঝিয়েছেন, তিনি কেন বলেছেন এই কবিতা অন্তহীন, অর মানে অথবা হোয়াই ডাজ দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার স্টপ, কেন পৃথিবীর কবিতা ফুরোয় না। আবার বলছে দেখো, অর দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, হাউ ডাজ কিডস ইলুসাইডেড দিস ভিউ ইন দি হিজ সনেট, মানে কিডস কিভাবে তার সনেটে এটি ব্যাখ্যা করেছেন। অর দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, জাস্টিফাই দ্য পোয়েট লাইন অ্যাজ প্রেজেন্টেড ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্ট, অর্থাৎ দি পোয়েট্রি অফ আর্ট কবিতা অনুযায়ী উদ্ধৃত পঙ্ক্তিটির যথার্থতা বিচার করতে বলেছে। অর সো আফটার কিডস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার কাম টু অ্যান এন্ড, অর দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, হু সেলিব্রেট দ্য পোয়েট্রি অফ আর্ট অ্যান্ড হাউ, কে পৃথিবীর কবিতার জয়গান গেয়েছেন এবং কীভাবে। অর হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, মানে কিডস কেন অনুভব করেছেন যে পৃথিবীর কবিতা কখনো মরে না। দেখো এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটাই, এই এতগুলো প্রশ্ন তোমাকে কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে দেখে নিতে হবে, কারণ এই যে উত্তরটা তুমি করছো এই উত্তরটা কত রকমের প্রশ্ন ফেললে করা যাবে সেদিক থেকে তোমাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। ওকে, নেক্সটটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, হাউ ডাজ কিডস প্রেজেন্ট সামার অ্যান্ড উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্ট, মানে কিডস দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় কীভাবে গ্রীষ্ম ও শীতকে উত্থাপন করেছেন। অর হাউ ডাজ কিডস প্রেজেন্ট দ্য সাইকেল অফ সিজন ইন দ্য পোয়েট্রি অফ আর্ট, মানে দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় কিডস কীভাবে ঋতুচক্রকে উত্থাপন করেছেন। অর হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্ট, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, অর্থাৎ বলতে আছে দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় গ্রীষ্মের কী বর্ণনা আছে, এটির সঙ্গে শীতের বর্ণনা কৃত করেছে। দেখো এতগুলো প্রশ্ন উত্তর কিন্তু একটাই। আবার আছে প্রশ্ন দেখো, অর হাউ ডাজ কিডস রিলেট দ্য টু পিকচার ইন দ্য পোয়েট্রি অফ আর্ট, বুঝালো, মানে দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় কিডস কীভাবে দুটি চিত্রের মিলন ঘটিয়েছে। অর দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অ্যাবাউট দ্য কন্টিনিউয়াস সেলিব্রেশন দো দ্য সাইকেল অফ সিজন জাস্টিফাই, অর্থাৎ বলতে চাইছে কবিতায় ঋতুচক্রের মধ্য দিয়ে অবিরাম জয়গান করেছেন সেটি তোমাকে আলোচনা করতে হবে। অর্থাৎ এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটাই, দেখে নাও। প্রশ্নগুলি কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে উত্তরটা তুমি করেছো সেই উত্তরটার কতগুলো প্রশ্ন হতে পারে এদিক থেকে তোমাকে ভালো করে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। তো আমরা কবিতা থেকে যেগুলো দিলাম এগুলি তোমরা অবশ্যই করবে, প্রথম 6টা যেটা দিয়েছি এই 6টা অবশ্যই মুখস্থ করে নেবে। ওকে, এরপর স্টুডেন্ট আসি আমি পোর্টসের, অর্থাৎ গদ্যের। গদ্য থেকে দেখো আমি প্রথম যে 6টি দেবো এই 6টি কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে। প্রথমেই দেখো দ্য আইস হ্যাভ ইট, এই গদ্যের প্রশ্নটি আছে দেখো, দেন আই মেড এ মিস্টেক, হু মেড দ্য মিস্টেক, হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন এ মিস্টেক, ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক, হাউ ডিড দ্য স্পিকার গেট রাইট অফ হিজ ডাউট, অর্থাৎ কে ভুল করেছিল, তিনি তার কাজকে ভুল বলেছেন কেন, তিনি কে সত্যি ভুল করেছিলেন, কথক কীভাবে সন্দেহমুক্ত হলেন, এই ধরনের ভাঙা ভাঙা প্রশ্ন আসতে পারে। অথবা হোয়াট মিস্টেক ইজ রেফার টু হ্যাভ, হোয়াই ওয়াজ রিয়েলি এনি মিস্টেক, হাউ ডিড দ্য স্পিকার গেট রাইট অফ হিজ ডাউট, অর্থাৎ এখানে কোনো ভুলের কথা বলা হয়েছে, সত্যি কি কোনো ভুল হয়েছে, বক্তা কীভাবে সন্দেহমুক্ত হয়েছে, এই একই প্রশ্ন ঠিক এইভাবে আসতে পারে। অথবা দেখো, অর হুজ মিস্টেক ইজ রেফার টু হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, হোয়াট ইজ রিয়েলি এ মিস্টেক, অর্থাৎ কার ভুলের কথা বলা হয়েছে, ভুলটি কি, এটি কি সত্যি ভুল ছিল, এটিও একই প্রশ্ন। ওকে, অথবা অর হু মেড দ্য মিস্টেক, হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন এ মিস্টেক, হোয়েন ডিড দি ন্যারেটর রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ নট সো সিরিয়াস এ মিস্টেক, অর্থাৎ কে ভুল করেছিলেন, কেন তিনি তার কাজটিকে ভুল বলেছেন, কখন কথক বুঝলেন তার ভুলটি গুরুতর নয়। এতগুলো প্রশ্নেরই একটাই উত্তর, এটাও ভালো করে লক্ষ্য রাখবে। নেক্সট, দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, হু থিঙ্ক সো, হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার, হোয়াই ডিড দি ভয়েস বিকাম সো সোশ্যাল, কে এমন ভাবছে, কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে, কণ্ঠস্বরটি এত বিশেষ হয়ে উঠল কেন, ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, নেক্সট 12 নম্বরের প্রশ্ন দেখো, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এক্সপ্লেন দ্য আইরনি ইন দ্য গিভেন লাইন, অর্থাৎ বলতে চাইছে উল্লিখিত লাইনটিকে ব্যবহৃত পরিহাসকে ব্যাখ্যা করতে বলেছে। অর কমেন্ট অন দ্য এডিটিং অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট, অর্থাৎ বলছে এই গল্পের সমাপ্তি নিয়ে মন্তব্য তোমায় করতে বলেছে। অর হোয়াট ইজ দ্য আইরনিক্যাল টুইস্ট ইন দ্য এন্ড অফ দ্য আইস হ্যাভ ইট, অর্থাৎ দ্য আইস হ্যাভ ইট গল্পের শেষে পরিহাসময় বাক্যটি কী, এটিও একটা হাস্যকর মুহূর্ত, এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই 3টি তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট, স্ট্রং রুট গদ্যের, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কী বলছে, হোয়াট ডিড ডক্টর কালাম ফাদার্স এক্সপ্লেন টু হিজ সন অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ ডক্টর কালামের বাবা প্রার্থনার উপযোগিতা সম্পর্কে তার ছেলেকে কী ব্যাখ্যা করেছেন। অর ইজ দেয়ার এনিথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, অ্যান্সার ফ্রম জৈনুল আবেদিন অবজারভেশন, অর্থাৎ বলতে চাইছে প্রার্থনায় কি কোনো রহস্য আছে, জৈনুল আবেদিনের পর্যবেক্ষণ থেকে তোমাকে উত্তর লিখতে হবে। অর হোয়াট ডিড কালাম ফাদার্স টেল হিম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার যৌতিকতা সম্পর্কে কালামের বাবা তাকে কি বলেছিলেন। ওকে, নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম প্রিপারেশন অ্যাবাউট
driving power. How, according to Dr. Kalam, can an individual achieve freedom, happiness and peace and of mind? অর্থাৎ কী বলতে দেখো, ঐশ্বরিক শক্তির সম্পর্কে ডক্টর এপিজে আব্দুল কালামের ধারণা কি? ডক্টর কালামের মতে কিভাবে একজন স্বাধীনতা, সুখ ও মানসিক প্রশান্তি পেতে পারে? এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কমেন্ট অন দ্য টাইটেল স্ট্রং রুট, অর্থাৎ স্ট্রং রুট শিরোনামটির সম্পর্কে মন্তব্য করতে বলছে। অর ডু ইউ থিঙ্ক স্ট্রং রুট আর নেসেসারি ফর সাকসেস ইন লাইফ? অ্যান্সার ফ্রম ইউর রিডিং অর স্ট্রং রুট। তুমি কি মনে করো জীবনে সাফল্যের জন্য শক্ত শিকড় প্রয়োজন? তোমার স্ট্রং রুট পাঠ অবলম্বনে উত্তর দাও। অর হোয়াট আর দ্য স্ট্রং রুট কালাম স্পিক অফ ইন স্ট্রং রুট, অর্থাৎ বলতে চাইছে কোনো শক্ত শিকড়ের কথা কালাম স্ট্রং রুট এ বলেছেন, এই তত্ত্বটা তোমাকে তুলতে হবে। অর ইজ স্ট্রং রুট অ্যান্ড অ্যাপ টাইটেল, অর্থাৎ স্ট্রং রুট কি একটি যথার্থ শিরোনাম হয়েছে? দেখো এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট। এখানে স্টুডেন্ট যে দুটি গদ্যের আমি 6টি প্রশ্ন দিলাম, এই 6টি প্রশ্নও কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। ওকে, কী কী দিলাম? স্ট্রং রুটের 3টে এবং দ্য আইস হ্যাভ ইট এর 3টে। এই 6টি কিন্তু তুমি করে নিলেই তুমি দুটো লিখে আসতে পারবে। ওকে, নেক্সট, এরপর স্টুডেন্ট যে দুটি গদ্য থেকে আবার 4টি প্রশ্ন দেবো, এগুলি তুমি যদি মুখস্থ করে রাখো তাহলে অবশ্যই উপকৃত হবে। প্রথমে দেখো, থ্যাংক ইউ ম্যাম এর প্রশ্নটা দেখো, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোক টু হেয়ার? কে কাকে কখন একথা বলেছেন? বক্তা কিভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে বদলে দিয়েছেন? এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট, I have done thing to which I could not tell you, son, neither tell God. Who say this and to whom? What do you infer about the speaker from this word? What was the possible effect of this word on the person spoken to? কে কাকে এই কথা বলেছে? এই কথাগুলি থেকে তুমি বক্তা সম্পর্কে কী ধারণা লাভ করো? যাকে বলা হয়েছে তার উপর কথাগুলির প্রভাব কেমন পড়েছিল বলে মনে করো? এই প্রশ্নটা তোমাদেরও ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, এটিও তোমাদের ইম্পর্টেন্ট। কী বলতে দেখো, হোয়াট কাইন্ড অফ এ ওম্যান ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, অর্থাৎ বলছে শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কী ধরনের মহিলা ছিলেন? অর হোয়াট ফিউচার অফ দ্য ক্যারেক্টার অফ মিসেস লুয়েলা বেটস আর এক্সপোজ ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, অর্থাৎ শ্রীমতী লুয়েলা বেটস এর চারিত্রিক বৈশিষ্ট্য থ্যাংক ইউ ম্যাম ছোট গল্পে ধরা পড়েছে, এই তথ্যটা তোমাকে তুলতে হবে। অর স্কেচ দ্য টার অফ মিসেস জোন, মানে বলতে চাইছে শ্রীমতী জোনসের চারিত্রিক বর্ণনা তুলে দিতে বলেছে, অর্থাৎ এখানে শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের চরিত্রটা তোমাকে তুলতে হবে। ওকে, এই তিনটিও যদি মুখস্থ করে রাখো তাহলেও তোমাদের খুবই উপকৃত হবে। এরপর 4 নম্বর গদ্য দেখো, 3 কোশ্চেন। এই গদ্যের কি বলছে দেখো, হাউ ডিড দ্য এনিমি অফ দি আর বিকাম ফ্রেন্ড উইথ দি স্যার ইন লিও টলস্টয় দ্য 3 কোশ্চেন, অর্থাৎ বলছে দেখো লিও টলস্টয়ের 3 কোশ্চেন গল্পে জারের শত্রু কিভাবে জারের বন্ধু হয়ে উঠল? অর হোয়াট ডিড নট দ্য জার এনিমি অ্যাটাক হিম হোয়াইল হি ওয়াজ স্লিপিং, অর্থাৎ বলতে আছে যার ঘুমিয়ে থাকাকালীন তার শত্রু তাকে আক্রমণ করেননি কেন? অর অথবা হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড, জারের শত্রু কিভাবে তার বন্ধু হয়ে উঠল? এই প্রশ্নটা তোমাদের খুবই ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই 4টে যদি মুখস্থ করে নাও, 3 কোশ্চেনের একটা এবং থ্যাংক ইউ ম্যাম এর ওই 3টি যদি মুখস্থ করে নাও তাহলেও তোমরা উপকৃত হবে। ওকে, তাহলে পোয়েম থেকে 9টি এবং পোর্টস থেকে 10টি প্রশ্ন দিলাম। তো পোয়েমের প্রথম 6টি এবং পোর্টসেরও প্রথম 6টি, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। ওকে, তাহলেই তোমরা পরীক্ষায় কোনটি লিখবে খুঁজে পাবে না। এরপর দেখো স্টুডেন্ট, ড্রামা থেকে যে 2টি প্রশ্ন দেবো, এই প্রশ্নটাও তোমরা ইম্পর্টেন্ট এবং মুখস্থ করে নেবে। তো দেখো কি বলছে দেখো, ডিসক্রাইব লোমোভ, অর্থাৎ লোমোভের চরিত্রটা বর্ণনা করতে বলেছে। অর স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমোভ অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে, প্লে মানে এখানে নাটক বলতে আছে, অর্থাৎ নাটকে লোমোভ চরিত্রকে যেমন দেখেছো তা চিত্রিত করতে বলছে। অর ন্যারেট দ্য ক্যারেক্টার অফ লোমোভ, অর্থাৎ লোমোভের চরিত্রটি তোমাকে বর্ণনা করতে বলেছে। এরপর ডিসক্রাইব চুবুক, অর্থাৎ চুবুকের চরিত্রটি বর্ণনা করতে বলেছে। এখানে চুবুকের চরিত্র আর লোমোভের চরিত্র, এই 2টি চরিত্র যদি তুমি মুখস্থ করে রাখো তাহলে তোমরা ড্রামার প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। ওকে, তো স্টুডেন্ট আমি টোটাল কবিতা থেকে 6টি, গদ্য থেকে 6টি এবং ড্রামা থেকে 2টি, এই 14টি প্রশ্ন কিন্তু মুখস্থ করবে। এছাড়াও টোটাল যে 21টি প্রশ্ন দিলাম, এই 21টি প্রশ্ন অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে। তাহলে আরও যে এমসিকিউ এবং শর্ট প্রশ্ন আসে সেখান থেকেও শর্ট প্রশ্নগুলো লিখতে তোমাদের আরও উপকার করবে। ওকে, তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যারা নতুন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং বেঙ্গলি সম্পর্কে আমি অনেক ভিডিও দেবো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।